ওটা লিখ দিতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। সবাইকে কোষ হামদেদ মাহে রমজানের শুভেচ্ছা। এই রমজানের মধ্যে সর্বপ্রথম তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, তো সবাই আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু করে জানাই দিবা। আর কেমন আশা করি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, নাহলে তো এতক্ষণে জানাতে অবশ্যই। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে অলরেডি, 6 জন যুক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তোমাদের সমাজ নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম। তো এখন তোমরা আর একটু করে আমাকে ভাইয়া ইয়া করে দিবা, জানাই দিবা কেমন কতটুকু আলোচনা করেছি। ওকে, আমি একটু করে কমেন্ট দেখি তোমাদের। আসলে কমেন্টটা ওই মোবাইল দেখা সম্ভব হচ্ছে না, আমি এই মোবাইল দেখতেছি কেমন। সেটা হচ্ছে তোমরা অনেকেই জানাচ্ছ, লিঙ্ক দেওয়া হয়েছে কিনা একটু জানাও তো ভাই। আচ্ছা, ওকে, আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমস্কার ঋতু। তারপর হচ্ছে কোবরা শিফা। আচ্ছা, ওকে, ধন্যবাদ। সবাই আসলে অলরেডি যুক্ত হয়ে গিয়েছে আমাদের সাথে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা যারা এখনো জয়েন হয়নি তারা জয়েন হয়ে যাও। তোমরা জানো গত ক্লাসে আমরা তৎপুরুষ শেষ করেছি, আজকে আমরা কর্মধারা শুরু করব। কর্মধারা এর মধ্যে কর্মধারা শেষ করেছি কিনা একটু করে জানাও। কর্মধারা পারবা কে কে? ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সাদিয়া কেমন আছো? তোমরা সবাই রোজা রোজা কে কে রাখছো? তোমরা কে কে রোজা রাখছো ভাই বলো তো, বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম, অলরেডি 13 জন যুক্ত হয়ে গেছে। আচ্ছা, তাহলে তোমাদের এখানে একটু করে সমস্যা হয়ে গেছে, 1 মিনিট আমি একটু করি। আচ্ছা, এখানে হোয়াইট বোর্ড আসতেছে না, এটাতে। আচ্ছা, ওকে, দাঁড়া 1 মিনিট দাঁড়া তোমরা কেমন। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো, এবার আমরা গত ক্লাসে আলোচনা করেছি তোমাদের হচ্ছে সমাস। সমাসের মধ্যে আমরা কর্মধারা আলোচনা করি না, আজকে আমরা কর্মধারা আলোচনা করবো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, দেখো তাহলে ভাই আজকে আমরা আলোচনা করবো হচ্ছে কর্মধারয় সমাস। একদম সহজ সংক্ষেপে আলোচনা করে আজকে শেষ করার চেষ্টা করবো, বহুব্রীহি সহ। আমরা গত ক্লাসে তৎপরে শেষ করেছি, আজকে কর্মধারয়। লিখো কর্মধারয়। ভাইয়া কেমনি চিনবা? একদম সিম্পলি তোমাদেরকে প্রথমে আমরা উপমান শিখাবো। আমাদের উপমান আমরা সংক্ষেপ টেকনিক শিখে ফেলবো। 1, 2 নম্বর হচ্ছে উপমিত, লিখে ফেলো উপমিত সংক্ষেপে, মানে একটা র্যাপিড বেস, রিভিশন বেস। 3 নম্বর হচ্ছে রূপক, কেমন। তারপর 4 নম্বর হচ্ছে মধ্যপদলিপি। এগুলো ফরাসি কিনা বলি একটু, না হলে আবার বেশি 2বার পড়ানো হয়ে যাবে। আরেকটা হচ্ছে সাধারণ কর্মধারয়, কেমন, সাধারণ কর্মধারয়, মনে থাকবে, সাধারণ কর্মধারয়। লিখে ফেলো লিখে ফেলো লিখো। ওকে, আচ্ছা, এগুলো ভাইয়া ফুরিয়েছেন, তাহলে ফুরিয়েলে পাইলে তাহলে ভাই আমরা অন্যগুলোতে যাচ্ছি। তাহলে কর্মধারা ফরা ফেলছি না, কর্মধারা ফরা ফেলছি। এই তোমরা বলো তাড়াতাড়ি, বলো তাড়াতাড়ি, বলো 20 জন আসো, 20 জনের কি? হ্যাঁ স্যার, ফরানো হয়ে গেছে। তাহলে ভাই আমরা বহুব্রীহিতে যাচ্ছি। 2 জনে যেহেতু বলছে ফরানো হয়েছে, তার মানে এগুলো ফরানো হয়েছে। এবার আমরা পর্ব বহুব্রীহি। সবাই একটু মনোযোগ দাও।
বহুব্রীহি খুবই গুরুত্বপূর্ণ। বহুব্রীহি, দেখো বহুব্রীহি অনেকগুলো প্রকারভেদ আছে। তো আমরা সর্বপ্রথমে বহুব্রীহি টোটাল 8 প্রকার। 8 প্রকারের মধ্যে প্রথমে হচ্ছে সমানাধিকরণ, দুই নম্বর হচ্ছে বেদীকরণ। তোমাদের বেদীকরণ সমাধিকরণ লেখার দরকার নাই, বেদীকরণ। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ব্যতিহার, 4 নম্বরে হচ্ছে অলুক বহুব্রীহি, আমি সংক্ষেপে লিখতেছি। 6 নম্বরে হচ্ছে তোমার অলুকের পরে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক। 7 নম্বরে হচ্ছে নয় বহুব্রীহি, কেমন, নয় বহুব্রীহি। তাহলে আর 8 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। আমরা এদিকে লিখতেছি 8 নাম্বার মধ্যপদলোপী বহুব্রীহি গেল। তাহলে তোমরা আশা করি প্রকারভেদগুলো লিখেছো ভাইয়া। দেখছো এখানে বলেছে সাধারণ কর্মধারা। ভাইয়া সাধারণ কর্মধারা একদম ইজি, আমি তোমাকে একটু করে বলি, উদাহরণে দিয়ে দিই কিভাবে লিখবা। দেখো যদি বলি বড় ভাই, কি বললি, বড় ভাই, মনে করো এই যে বড় ভাই। এই ক্ষেত্রে আমাদের যেটা আসলে সাধারণ কর্মধারা রয়েছে, সেক্ষেত্রে তুমি অ্যাডজেক্টিভ নাউন পাবা, নাউন অ্যাডজেক্টিভ পাবা, অ্যাডজেক্টিভ পাবা, তারপর হচ্ছে তোমার কি ভার্ব পাবা। তো সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ এর পরে কিন্তু যে হবে, বুঝছো। যেমন দেখো কি হবে, বড় ভাই কি হবে, বড় যে ভাই, নীল আকাশ, নীল যে আকাশ, তাহলে মাঝখানে একটা যে আসবে। আবার মনে করো জজ সাহেব, দুইটাই তোমরা যদি খেয়াল করো, জজ সাহেব দুইটা নাউন না, সেক্ষেত্রে যিনি তিনি বা দুই পাশে বসবে, যিনি জজ তিনি সাহেব, হেড স্যার, যিনি হেড তিনি স্যার, হেড পণ্ডিত, যিনি হেড তিনি পণ্ডিত, এভাবে ভালো করে খেয়াল করো। আবার যদি ক্রিয়া দিয়ে গঠিত হয়, যেমন দেখো আসা যাওয়া, সেক্ষেত্রে তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে, যেটা পূর্বে আছে এটা আগে দিতে হবে আগে, যেটা পরে আছে সেটা এটা দিতে হবে পরে। তার মানে ব্যাস বাক্য কি হবে, আগে আসা পরে যাওয়া। নাওয়া খাওয়া, আগে নাওয়া পরে খাওয়া। ধোয়া মোছা, আগে ধোয়া পরে মোছা। ক্রিয়া দিয়ে শুরু হলে আগে পরে হবে। যদি প্রথমে অ্যাডজেক্টিভ থাকে, এরপরে যদি ভার্ব থাকে, তখন সব সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে যিনি জজ তিনি সাহেব। গুড। 6 নং কই, আচ্ছা 6 নম্বর লিখি না, আচ্ছা তাহলে স্যার লিখে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। ওকে, তাহলে এভাবে আমরা করব। তাহলে জজ সাহেব, হেড পণ্ডিত, নাওয়া খাওয়া, বড় ভাই, নীল আকাশ, কেমন এইভাবে আমরা সাধারণ কর্মধারা একটু করে ভালো করে খেয়াল করে ফেলবো, কেমন বাসায় একটু দেখে ফেলবো আর কি। তারপর আমি তোমাদের যদি বলি ভাইয়া, এই দেখো আমি আর কয়েকটা উদাহরণ দিই, দেখি তোমাদের মূলত সাধারণ কর্মধারাটা ক্লিয়ার হয়েছে কিনা। দেখো আমি বললাম ভাইয়া গতকাল, কি বললাম, গতকাল কি হবে ভাইয়া, গত যে কাল। আচ্ছা, তারপর বলেছে এগুলো ভাইয়া সাধারণ, এখানে মাঝখানের পদ পাচ্ছে না, কেমন, এটা সাধারণ কর্মধারায়। দেখেন এখন যদি বলি আমি ভাইয়া কোকা বাবু, যিনি কোকা তিনি বাবু, উকিল সাহেব, যিনি উকিল তিনি সাহেব। তারপর যদি মনে করো এখানে বেশ বাক্যের ক্ষেত্রে খেয়াল করো, এই যে আমি কিছুক্ষণ আগে বড় ভাই লিখলাম না, ভালো করে খেয়াল করো, বড় ভাই। তাহলে সবসময় অ্যাডজেক্টিভটা কিন্তু আগে আসতেছে, কি বললাম, বড় যে ভাই। আবার যদি সেম ভাবে যদি বলে আমি মাছ বাজা, এই ক্ষেত্রে সেম নিয়মটা অনুসরণ করতে হবে। বাজাটা পরে আসবে, শুরুতে চলে আসবে, বাজা যে মাছ। তাহলে এখন আমি যদি তোমাদেরকে বলি ভাইয়া আলু সিদ্ধ করো, তো আলু সিদ্ধ কি হবে বলো তো ভাই তোমরা, আলু সিদ্ধ বলো তো কি হবে, সিদ্ধ কি হবে, আলু সিদ্ধ। করো তাড়াতাড়ি করে দাও, জানো আমাকে জানো। লেখা শেষ ভাইয়া, আলু সিদ্ধ যে আলু। তাহলে ভাইয়া আমি এখন একটা বলবো, তোমরা মুখোমুখি বলো, লিখতে হবে না। বেলা শেষ কি হবে, শেষ যে বেলা। মাছ বাজা যে মাছ। পটল বাজা কি হবে, বাজা যে পটল। নরাদম, অদম যে নর। তারপর লঙ্কা বাটা যে লঙ্কা। তারপর হলুদ পোড়া যে হলুদ। হলুদ বাটা যে
হলুদ। এবার যদি বলি ভাইয়া কুশাসন, কু যে শাসন, সেক্ষেত্রে শাসন আগে হবে না, কারণ কু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সবসময় আগে আসবে বিয়াস বাক্যে। নব পৃথিবী, নব যে পৃথিবী, কেমন। চল তারপর যদি বলি উড়োজাহাজ, উড়ো যে জাহাজ। তারপর যদি বলি ভাইয়া তোমার কুসংস্কার, কু যে সংস্কার, সবগুলো পারবে না ভাইয়া। সিদ্ধ যে আলু। তারপর দেখো যদি বলি ভাইয়া ডাক্তার সাহেব, তখন কি হবে বলো? যিনি ডাক্তার তিনি সাহেব, যিনি ডাক্তার তিনি কি হবে? সাহেব হবে। তাহলে তোমরা সবাই পারছো। এবার রাজা বাদশাহ কি হবে? যিনি রাজা তিনি বাদশাহ। যদি বলি ভাইয়া দেওয়া নেওয়া, আগে দেওয়া পরে নেওয়া, তাহলে তিনটা টেকনিক শিখলাম সাধারণ কর্ম দ্বারাইয়ে। সবসময় প্রথম টেকনিক হচ্ছে ব্যাস বাক্যে অ্যাডজেক্টিভ সবসময় শুরুতে আসবে, শেষে থাকুক সমস্ত দিন আমার দেখার বিষয় না। যেমন দেখো না আলু সিদ্ধ, আলু সিদ্ধ, সিদ্ধটা ফর আছে, তাহলে বিয়াস বাক্যের ক্ষেত্রে আগে পর আসবে। যদি দুইটা ক্রিয়া দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা আগে পরে নিব। দুইটায় যদি বিশেষ্য থাকে সেক্ষেত্রে যিনি তিনি বা যা যে সেইগুলো দিব। চালাক চতুর, যে চালাক সে চতুর, কেমন। তো এইভাবে আমরা সাধারণ কর্মদ্বারা শেষ করলাম। আশা করি আরগুলো হবে না, আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি তোমাদেরকে, কেমন। বদমেজাজ যার, ভাই যার হলে এখানে হবে না, এটা আসলে বহুব্রীহির মধ্যে যাবে, কেমন। আমরা বহুব্রীহিতে এখন যাচ্ছি, কেমন। তাহলে এগুলো আশা করি তোমরা বুঝছো। এবার আমরা এই যেটা বহুব্রীহি রয়েছে এটার মধ্যে আমরা আলোচনা করব। তাহলে সর্বপ্রথমে খেয়াল করো, আমরা বহুব্রীহির মধ্যে যাচ্ছি। বহুব্রীহির মধ্যে খেয়াল করো, একদম যারা একদম কিছু পারে না তাদের জন্য আমি সংক্ষেপে আগে একটা যেগুলো সহজ সেগুলো পড়া ফেলি। তাহলে এখানে সমাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যাধিহার বহুব্রীহি, অলক বহুব্রীহি, নয় বহুব্রীহি। এখানের মধ্যে একটা আসে না, মনে কোনটা? অলক আসছে, নয় আসছে না। তারপর হচ্ছে ব্যাধিহার আসছে, সংজ্ঞাবাচক আসছে, মধ্যপদলোপী আসছে। প্রত্যয়ান্ত বহুব্রীহি 6 নম্বর হবে প্রত্যয়ান্ত বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি। তাহলে ভাই যারা কিছু পারে না তারাও আজকে এটা শিখে ফেলো। বেতিহার আমি এক টেকনিকে শিখে ফেলতেছি। বেতিহার উদাহরণ অনেকগুলো দেবো। বেতিহার একদম সিম্পল ভাইয়া। সমস্ত পদ দেখে তুমি কেমনে চিনবা বলো তো ভাইয়া? একদম সিম্পল। পূর্বপদ প্লাস আবার পরপদ প্লাস ই, মনে থাকবে। এবং আর একটা টেকনিক হচ্ছে দুজন কর্তা একটি ক্রিয়া সম্পাদনা করবে, সম্পাদনা, কেমন। এতটুকু লিখে ফেলছো? গুড। তোমরা তো অলরেডি ফেলে দিচ্ছ। নেট প্রবলেম ভাইয়া, পারবা। যেমন তালাক তেমন চতুর, তুমি একটু প্র্যাকটিস করো। আমি অনেকগুলো উদাহরণ দিব। যেমন দেখো ভাইয়া, আমি বললাম চুলাচুলি, তো তোমাদের এটা কিন্তু আমি অলরেডি বলেছিলাম অনেকবার। চুল যুগ চুল যুগ ই, এবং চুলাচুলি করতে কয়জন লাগে? 2 জন। তোমরা একবার ঢাকা শহরের মেয়ে যতগুলো আছে, আমাদের মেয়ে এখানে র্যাপিড ব্যাচ, ইতু থেকে শুরু করে, স্নেহা থেকে শুরু করে, শিলা থেকে শুরু করে, আকি, জ্যোতি থেকে শুরু করে যতগুলো ছেলে মেয়ে আছে সবাই তো ভালো মেয়ে। কিন্তু শহরের মধ্যে যারা রয়েছে তারা দেখবা বেশিরভাগে একজনের চুল একজনে ধরে রিক্সা থেকে নামায় ফেলে, সেটাকে বলবো আমরা চুলাচুলি। সেখানের মধ্যে আমাদের মতো না, তোমাদের ছেলেদের মতো কিছু দুষ্টু বলাবার টিকটকে বলে যে আপনার চুল এত মজবুত থাকে কি করে, সারাদিন চুলের উপর এত নির্যাতন, সেজন্য একদিন পর পর প্যারাশুট অ্যাক্টিভ সল্ট, যাতে রয়েছে 100 লেবুর শক্তি, যা আপনার চুলকে করবে আরো তকতকে, আরো ফর্সা ঝকঝকে। ওকে, গেল। আচ্ছা ভাইয়া, পিডিএফ দিয়ে দিব। ওকে, কিসের পিডিএফ এর কথা বলতেছ? তাহলে আমাদের ইতিহাস শেষ। আমি আরো কয়েকটা বলছি, দেখো ভাইয়া। এ দেখো, হাতাহাতি কি হবে? এখন বলো, চুলাচুলি কি হয়? চুলে যে ঝগড়া, হাতাহাতি হাতে যে ঝগড়া, কানে কি হয়? কানে যে কথা, কেমন। এভাবে যদি বলো গুতাগুতি, কেমন, বুঝছো কিনা বলো? চুলে যে লড়াই হতে পারে, হ্যাঁ হবে অবশ্যই। অহনাগান, আচ্ছা। চুলকে ফর্সা, ও সরি, চুলকে ফর্সা বলেছি কারণ প্যারাশুট অ্যাক্টিভ সল্ট তো দাঁতে মাঝে যে প্যারাশুট এক্সট্রা কেয়ার বলে যে, সরি আমি তো আসলে ভুলে গেছি।
গুড। তাহলে আমাদের বেতেহার বহুব্রী কিন্তু শেষ। তোমরা শুধু বেতেহার বহুব্রী মানাবা, প্যারাশুট অ্যাক্টিভ সল্ট, দেখবে তোমাদের সব কিছু মনে থাকবে প্যারাশুট অ্যাক্টিভ সল্ট বললে, বুঝছো? কারণ প্যারাশুট অ্যাক্টিভ সল্ট মানে তো তোমরা বুঝছো কেমন। ওকে, তোমরা অলরেডি বুঝে গেছো। তাহলে এবার আমরা একদম সহজটা শিখলাম, আর একটা সহজ শিখে ফেলি, অলোক। কেমন? অলোকটাও শিখে ফেলি, অলোকটাও সহজ। দেখবা এমনি পারবা তোমরা। এইটা ব্যাস বাক্য একদম সহজ, শুধু যে যার ভাষা। বহুব্রীহি মানে ব্যাস বাক্যের শেষে যার হবে। ভাইয়া দেখো আমি বললাম আচ্ছা অলোক, এখানে খেয়াল করো, অলোক বহুব্রীহি। দেখো অ মানে হচ্ছে ভাইয়া না, লোক মানে হচ্ছে লোপ পাওয়া। কি লোপ পাবে না? বিভক্তি লোপ পাবে না। কোথায় থেকে? ব্যাস বাক্য থেকে বা সমস্ত পদ থেকে, যেখানে আসবে আসুক বিভক্তি লোপ পাবে না। অর্থাৎ বিভক্তি লোপ না ফেলে সেটাকে আমরা বলবো অলোক বহুব্রীহি। যেমন দেখো এদিকে খেয়াল করে একটু মনোযোগ দাও। এই দেখো আমি লিখলাম নাকে চশমা। কি বললাম? নাকে চশমা। ব্যাস বাক্য একদম সিম্পল, শুধু ঝাড় বসাই দিবা, নাকে চশমা। বা এই যে এরকম, এই যে এরকম। এখন বলো তো ভাইয়া, এখানে কিন্তু বহুব্রীতে পরপদ প্রধান। এখন নাকে চশমা আমাকে কিসের মতো লাগতেছে তোমরা বলো? বলো। আমাকে লাগতেছে বিজ্ঞ ব্যক্তিদের মতো। তাহলে নাকে চশমা ব্যাস বাক্য হচ্ছে নাকে চশমা যার। তবে নাকে চশমা দ্বারা বোঝাবো হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি, শিক্ষক হতে পারে, সেটা চিকিৎসক হতে পারে, মানে এক কথায় অভিজ্ঞ ব্যক্তিদেরকে বোঝানো হয়। বুঝাতে পেরেছি? নাকে চশমা। দেখি ভাই আবার বলো তো, কানে কলম দ্বারা কাদেরকে বোঝায়? ব্যাস বাক্য কি হবে? কানে কলম। কানে কলম। তারপর যদি বলি গলায় গামছা, অনেকে বুঝবে না আমি জানি, কেন আমি বলি। দেখো এখানে বিভক্তি রয়েছে, বিভক্তি রয়েছে, অন্তস্থীয় বিভক্তি রয়েছে। দেখো তাহলে নাকে চশমা, তাহলে এটা ব্যাস বাক্য কি হবে? নাকে চশমা যার। ভাইয়া খেয়াল করতে এখানে বিভক্তি রয়েছে না, লোপ পাচ্ছে। যেহেতু লোপ পাচ্ছে না সেজন্য এটাকে আমরা বলবো অলোক। কি বলবো? অলোক। মনে থাকবে? এতটুকু বুঝিয়ে আছো? বলো এতটুকু বুঝিয়ে আছো? ওকে। আচ্ছা আর কেউ? এরপর খেয়াল করো, কানে কলম যার। কানে কলম দ্বারা আসলে বোঝায় হচ্ছে কাঠমিস্ত্রিদেরকে। যদি বলি ভাইয়া বুকে ছাতা, বুকে ছাতা মানে এদিকে এরকম করে নিচে, এরকম করে নিচে, বুঝছো? তাহলে এটাকে আমরা বলবো বুকে ছাতা, মানে গটককে বোঝাচ্ছে। তারপর যদি বলি ভাইয়া মাথায় পাগড়ি, মাথায়। যদি বলি ভাইয়া পায়ে বেড়ি, আবার পায়ে বেড়ি মানে পায়ে বেড়িরা বসে রয়েছে এরকম, বা বেড়ি মানে নারীরা বসে, পায়ে বেড়ি মানে হচ্ছে শিকল। কেমন? জি স্যার মনে থাকবে। বুকে ছাতা যার, বুকে ছাতা যার, পায়ে বেড়ি যার। কেমন? তাহলে এটা তাহলে আমাদের অলোক গেল, বেতেহার গেল। এবার আসো আমরা সংখ্যাবাচকটা শিখে ফেলবো। এখানে র্যান্ডমলি শেখাচ্ছি হচ্ছে, কারণ হচ্ছে যেগুলো সহজ সেগুলো আগে শেখাচ্ছি। যারা ক্লাস করবে তাদের কিছু লেখাও লাগবে না, আমাদের সারা বলছে গলায় গামছা। তারপর এখন আমি যখন আরো কয়েকটা বলবো দেখবে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। লেখা শেষ? ওকে ওকে। মাথায় পাগড়ি দ্বারা আছে জানাইলে বরকে বোঝায়, ওদেরকে বোঝায় আর কি, বর পাঞ্জাবির মানুষকে এদেরকে বোঝায়। তাহলে আমাদের অলোক তৎপুরুষও শেষ। সংখ্যাবাচক বহুব্রী একটু খেয়াল রাখতে হবে ভাইয়া, এটা দ্বিগু সমাসের সাথে তোমাদের গুলাই যাবে। দ্বিগু সমাসের সাথে কি হয়ে যাবে? গুলাই যাবে। দেখো সংখ্যা বাচক বহুব্রীহি দ্বিগুর মতো, তবে একটু একটু পার্থক্য আছে। যেমন বহুব্রীতে জেনারেলি অন্য একটা প্রাধান্য পাবে, 85% ক্ষেত্রে অন্য একটা প্রাধান্য। মাঝে মধ্যে হয়তো জিনিসটার নামও বুঝাই ফেলে, আমরা জানি না যার কি। তো এখন তো সমস্ত পদ দেখে কীভাবে নির্ণয় করবো ভাইয়া? আমি পার্থক্য সহ দেখাই দিব। সমস্ত পদের প্রথম অংশ সেম আগের মতো, সংখ্যা দ্বিগুর মতো, প্লাস এর পর অংশ বিশেষ্য। কি থাকবে? বিশেষ্য। তবে ভাইয়া খেয়াল রাখতে হবে, তোমরা যখন দ্বিগু পড়েছিলা তখন আসলে এই পুরো সমস্তটা দ্বারা পদ দ্বারা বিশেষ্য বোঝাইছে, কিন্তু এখানে এই সমস্ত পদ দ্বারা বোঝাবে বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি বলতেছি
বিশেষণ। এবং এই যে সমস্ত পদ যেটা আছে সেটার সাথে বেশিরভাগ ক্ষেত্রে আ যুক্ত থাকবে, ই যুক্ত থাকবে, কেমন, এগুলো যুক্ত থাকবে। তাহলে ভাই উদাহরণ দিয়ে সংখ্যাবাচক এবং দ্বিগুর মধ্যে আমরা আসলে পার্থক্য নির্ণয় করি। দেখো ভাই এদিকে খেয়াল করো। আর এটা তো জেনারেলি তো নতুনত্ব প্রাধান্য পাবে, নতুন একটা অর্থ, কেমন। আর এখানে মূল পার্থক্য হচ্ছে সমস্ত পদ দ্বারা নতুন একটা অর্থ। যেমন দেখো আমি তোমাদেরকে দুইটাই দিচ্ছি বুঝাচ্ছি। এবং দেখো আমি বললাম চৌচালা, চৌচালা। দেখো ভাই তাহলে আমি আবার বললাম চৌরাস্তা, চৌরাস্তা এটা দ্বিগু, চৌচালা এটা সংখ্যাবাচক বহুব্রীহি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন? দেখো একটু মনোযোগ দাও। চৌ মানে 4, রাস্তা মানে রাস্তা। তো এখন চৌরাস্তা মানে এদিক থেকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, সেখানে মিলিত হয়েছে, এটা একটা নাম। অত চৌরাস্তা মরে যাও নাম, কেমন। কিন্তু এখানে চৌচালা তার আসলে ঘরের নামকে বোঝাচ্ছে না। চৌ মানে 4, চাল মানে চাল, ঠিক আছে। কিন্তু এটা তার ভাইয়া বিশেষণ বোঝাচ্ছে। কেন, কেমন বিশেষণ? তুমি এখানে একটা গড় লাগাই দাও, চৌচালা গড়, কেমন গড়, চৌচালা গড়। তার মানে এটা তারা বিশেষণ বোঝায় বেশিরভাগ ক্ষেত্রে। এবং এখানের ক্ষেত্রে দেখো মূল শব্দ কিন্তু চৌচালা একটা আ যুক্ত হয়েছে, কিন্তু এখানে কিন্তু আটা আগে থেকেই ছিল রাস্তার মধ্যে। রাস্তা বলো না। গুড। তাহলে এখন কি হবে? 4 চাল আছে যার, কেমন। এইভাবে যদি বলি ভাই আমি 55 বলবো না, আমরা আর একটু শর্টকাটে একদম সহজ সহজ বলি। চৌচালা বুঝছে কিনা বলো? চৌচালা মানে হচ্ছে 4 চাল আছে যার। তারপর যদি বলি, আমি যদি বলি 10 হাতি, 10 বুঝা লিখলাম মনে করো, বুঝ মানে আসলে হাত, তাহলে 10 বুঝ আছে যার, কেমন লিখে বলো। 4 হাতি, 4 হাত আছে বিষ্ণুর, 10 বুঝা আছে দুর্গার, 4 হাত আছে যার, 4 হাত থাকে বিষ্ণুর। 10 আনন, এখানে কিন্তু ই যুক্ত হচ্ছে। 10 আননে এই যে এটাকে রাখতে হবে। 10 আনন দ্বারা আসলে 10কে বোঝাচ্ছে না, আনন শব্দের অর্থ হচ্ছে মাতা। 10 আনন, 10 আনন আছে যার, রাবণের বোঝাচ্ছে। চৌরাস্তা সমাহার, এটা হচ্ছে সমাহার, এটা দ্বিগু। এখানে সমাহার হবে না, এখানে সমাহার হবে। পার্থক্য বুঝছো কিনা বলো তো ভাইয়া? তোমরা যে যারা যারা রয়েছে সবাই বুঝছো? এখন বলো একটু করে। এখন সংখ্যাবাচক বহুব্রীহি, এখন আমি আরো বললে পারবা? বলো তাড়াতাড়ি বলো। দেখি ভাইয়া বলো তো। সপ্তবর্ণা, সপ্তবর্ণা, সপ্ত বর্ণ আছে যার, কাকে বোঝাচ্ছে? রংধনুকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? রংধনুকে বোঝাচ্ছে, কেমন। 4 হাত দ্বারা বিষ্ণুকে বোঝায়। হ্যাঁ বিষ্ণু না, আসলে ব্রহ্মাকে বোঝায়। একতারা, একতার আছে যার, আছে যার বলতে হবে ভাইয়া। আয়সা, আয়সা মনে হবে আয়সা। আসলে একতার তো অনেক কিছু আছে, কিন্তু এটা নির্দিষ্ট একটা অর্থ দিয়ে বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে। গুড, তোমরা বুঝে গেছো। তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি পারবা। তাহলে আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি গেল। আরো কয়েকটা বলি তোমাদের। যদি বলি 12 হাতি, 12 হাত পরিমাণ যার, 12 হাতে আসলে সারে হয়, কেমন, সেজন্য। ওকে, তাহলে এবার আমরা পড়ব সংখ্যাবাচক বহুব্রীহি গেল। এবার আমরা পড়ব প্রত্যয়ান্ত। প্রত্যয়ান্ত আরো সহজ, এটা আসে না জেনারেলি, তারপর তোমাদের শিখে দিচ্ছি। এটার সাথে এটা মিলে ফেলবো আবার, কে রাখিও। লিখো প্রত্যয়ান্ত। প্রত্যয়ান্ত লিখে বলো। বহুব্রীহি, কেমন। এই যে প্রত্যয়ান্ত বহুব্রীহি আসলে কি ভাইয়া? এটা কিভাবে চিনবো আমরা? একদম সিম্পল ভাইয়া। দেখো সমস্ত পদ প্লাস আ থাকবে, আ থাকবে, তারপর হচ্ছে তোমার ও থাকবে, আ ও, এগুলো বেশিরভাগ দেখা যায়। লিখো আগে এতটুকু লিখো। সমস্ত প্লাস আ ও, এও থাকতে পারে। এটা আবার হয়তো মনে করি নিয়ে তাকটা পড়ে গেছে যে। তাহলে আমি কয়েকটা উদাহরণ দিই। আমি বললাম দোটানা, তাহলে এবার দেখো কি হবে? 2 দিকে টান যার, দুমনা, 2 দিকে মন যার, গড় মুখো, গড়ের দিকে মুখ যার, সবগুলোতে যার হবে, কেমন। গড় মুখো মন থাকবে। এক চোকা, একদিকে, পরীক্ষা এগুলো থেকে দিয়ে দিবে আর বাইরে থেকে দিবে না, যাও।
এক চোখা একদিকে চোখ যার, হ্যাঁ বুঝছো। আচ্ছা দেখি বলো তো, আচ্ছা হ্যাঁ পারবা, এটা বললাম আপনাকে তো বলে দিছি অলরেডি। দোমনা, তোমরা মাঝে মধ্যে হয় যে ওকেও ভাল লাগছে ওকেও ভাল লাগছে, দুই দিকেই তোমার মন দোমনা, দুই দিকেই টানতেছে। হ্যাঁ গুড, আয়সা মনু গুড। তাহলে আমাদের দুই দিকে টান যার, দুই দিকে মন যার, ঘরের দিকে মুখ যার, একদিকে চোখ যার, আবার এক গোড়ে তাকে, এক ঘরে তাকে যে এক গোড়া, এক গুয়ে বলো নাকি, এক গুড়কে বলে যার কি আমরা। তাহলে প্রত্যয়ন্তে গেল, তাহলে আমাদের আছে নয় বহুব্রীহি অলুক, অলুক তো ফরাই ফেলছি। আমাদের বাকি আছে সমানাধিকরণ বেদিকরণ, একটা সমানাধিকরণে যাই এবার আস্তে আস্তে রিভিশন বেসে এরকম করে ফলাইতে হয়, বুঝছো। তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমানাধিকরণ। সমানাধিকরণ সমানাধিকরণ কেমন মনে রাখবো, একদম সিম্পল। দেখো ভাইয়া, সমস্ত পদ যেটা আছে সেটা প্রথমে থাকবে অ্যাডজেক্টিভ, এরপরে থাকবে নাউন, এরকম কিন্তু কোনোটা ছিল না, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, কেমন। আচ্ছা তাহলে এটা মূল পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে অন্য একটা পদকে প্রাধান্য পাবে। যেমন দেখো ভাইয়া, আমি যদি বলি উদাহরণ দিই কয়েকটা, শেষ হতে যে যা হবে সেটা তোমরা সবাই জানো। তাহলে ভাই আমি প্রথমে বললাম লাল বাতি, বেশ বাক্য একদম সিম্পল আগের মতো, লাল বাতি যার, লাল বাতি যার। তাহলে খেয়াল করো, তাহলে এখানে কিন্তু আসলে লালকেও বোঝাচ্ছে না, বাতিকেও বোঝাচ্ছে না, ব্যবসায়ের মন্দ অবস্থাকে বোঝাচ্ছে। বুঝাতে পেরেছি? ব্যবসায়ের কোন অবস্থাকে? মন্দ অবস্থাকে বোঝাচ্ছে। বুঝাতে পারছি কিনা বলো? লাল বাতি যার কে হবে? তাহলে এবার দেখো, আমি যদি বলি লাল দালান, লাল দালান যার বা যা, তাহলে এখানে লাল দালান দ্বারা আসলে লালকেও বোঝাচ্ছে না, দালালকেও বোঝাচ্ছে না, এটা আসলে বোঝানো হচ্ছে জেলখানাকে। কি বোঝানো হচ্ছে? জেলখানাকে। তারপর যদি বলি ভাইয়া উচ্চশির, উচ্চশির লিখে বলো, উচ্চশির শব্দ উচ্চশির যার। এখানে কি বোঝাচ্ছে সেটা দরকার নাই, তুমি জাস্ট বুঝতে হচ্ছে, তোমার তো কি বোঝাচ্ছে সেটাতে লিখতে হবে না, কেমন। লাল দালান যা গোড, উচ্চশির পারা যাবে উচ্চশির যার। এলো কে শি, এলো এইটা অ্যাডজেক্টিভ, এলো কে শি, এলো কে সে মানে আমাদের কতগুলো মেয়ে আছে না, চুল তুলে এরকম সে বাসে বমন করতেছে, এভাবে সে বাতাস যখন যাচ্ছে তার চুলগুলো এদিকে চলে যাচ্ছে, সে এরকম করতেছে, এটা এলো কে শি। গলা শুকিয়ে যাচ্ছে, বুঝতেই তো পারছো আমাদের গলা শুকিয়ে যাচ্ছে। সারাদিন আমি সকাল থেকে 5টা ক্লাস নিয়েছি, আর তোমাদেরটা সহ 6টা, রমজান রেখে রোজা রেখে মিথ্যা কথা বলতেছি না, 5টা ক্লাস, তোমাদেরটা সহ 6টা নিচ্ছে এখন বলো রোজা রেখে সারাদিনে এতগুলো ক্লাস তো আসলেই কষ্টকর। তারপরে সেজন্য আস্তে আস্তে কথা বলতেছি, কিন্তু তোমাদের রেসপন্স থাকতে হবে, নাহলে ভাই আমরা একদম মন মরে যাবো, কেমন। যদি বলি লালফিতা, লালফিতা আসলে সরকারি কর্মকর্তার যেই দীর্ঘসূত্রতা ওটা বোঝায়, আসলে তার দরকার নাই। এবার আসো যেটা গুরুত্বপূর্ণ সেটা বলি নাই, বহুব্রীহি। বহুব্রীহি নিজে একটা কিন্তু সমানাধিকরণ বহুব্রীহি। বহু মানে অনেক, তাহলে অনেক একটা অ্যাডজেক্টিভ, ব্রীহি মানে দান, অনেক দান আছে যার, বহুব্রীহি আছে যার। এলোকেশে যার, গুড, এলোকেশে যার, এলোকেশ যার বললে হচ্ছে ভাইয়া। ওকে, আর আরো যদি বলি সুবর্ণ, সুবর্ণ দ্বারা আসলে সুকে বোঝাচ্ছে না, বর্ণকে বোঝাচ্ছে না, সুবর্ণ দ্বারা বোঝায় স্বর্ণকে। এখানে প্রত্যেকটার অন্য একটা প্রাধান্য, বুঝছে কিনা বলো। তাহলে আবার বলতেছি লাল বাতি যার, লাল তালান যার, উচ্চশির যার, এলোকেশ যার, বহুব্রীহি আছে যার, সুবর্ণ যার। এভাবে আরো অনেক, তুমি চাইলে সুশ্রী আছে, হতবুদ্ধি আছে, হতভাগ্য আছে, উচ্চবিত্ত আছে, নিম্নবিত্ত আছে, অনেক 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 অনেক, কেমন। ওকে, এবার আমরা সমাধিকরণ শেষ করে ফেলেছি, এবার বেদিকরণে যাবো। বেদিকরণের মধ্যে দুইটাই নাউন, সমস্ত পদে দুইটাই নাউন, সমস্ত পদের নাউন প্লাস নাউন। মনে থাকবে নাউন প্লাস কি নাউন। এখানে দেখো সেই আগের মতো কি হবে, যেমন দেখো তোমাদের যেটা পরীক্ষায় আসতে দেখা যায়, বিনা পানি, বিনা পানি, পানি শব্দ অর্থ হাত, বিনা শব্দ অর্থ বিনা। দণ্ড পানি, দণ্ড পানি দ্বারা যমরাজকে বোঝায়, দণ্ড মানে বুঝো তো। আচ্ছা ওকে, দণ্ড পানি। তারপর হচ্ছে তোমার কি চক্র পানিও বলতে পারো। নীলম্বর তো ওখানে গেছে গাই ভাইয়া, নীলম্বর দ্বারা শিবকে বোঝায় আর কি। চক্র পানি, এখানে সবগুলো পানি। পানি শব্দের অর্থ হচ্ছে হাত কে রাখবা। নীলম্বর যার ওখানে হবে ভাইয়া
বদনসিব যার, বদবাক, হ্যাঁ ওকে। গোফকে জুড়ে, গোফকে জুড়ে যার, বিনা পানিতে যার, কেমন? বিনা পানিতে যার, পানিতে মানে হচ্ছে বিনা হাতে, তারপরে সরস্বতী দণ্ড পানিতে যার, চক্র পানিতে যার, বিষ্ণু গোফকে জুড়ে যার, অলস ব্যক্তি। পারবা এখন সবগুলো? পারবা কিনা বলো? আর বলতে হবে বজ্র পানিতে যার, দেবরাজ ইন্দ্র, কেমন? এবার যদি বলে সূর্যমুখী, সূর্যের দিকে মুখ যার, তাহলে আমি সূর্যের দিকে মুখ থাকলে আমাকে যে সূর্যমুখী বলবে এমন না, তবে সূর্যমুখী দ্বারা অন্য একটা পদ প্রাধান্য পাচ্ছে, সূর্যমুখী। তাহলে কি হবে? সূর্যের দিকে মুখ যার। ভাইয়া বুঝবো কেমনে অন্যত্ব বোঝাচ্ছে? ভাইয়া আসলে এটা তো অনেক সাধারণ ব্যাপার, তা আপাতত যেগুলো আছে সেগুলো এগুলো হচ্ছে যারা হিন্দু ধর্মীয় সম্পর্কিত আছে তারা একটু বেশি বুঝবে। যেমন দেখো, বিনা পানি বলতে সরস্বতীকে বোঝাই, দণ্ড পানিগুলো মুখস্থ করতে হবে, চক্র পানি দ্বারা বিষ্ণুকে বোঝাই, গুপকে জুড়ে একটা বাঘ দ্বারা নিতান্ত অলস বোঝাচ্ছে, সূর্যমুখী অন্য পদ প্রধান বোঝাচ্ছে, সেটা তোমাকে লিখতে হবে না। আপাতত তুমি দিকে যা এগুলো লিখে দাও। আমি কয়েকটা বলতেছি, এগুলো একটু তুমি শুধু আমার সাথে সাথে প্র্যাকটিস করো, দেখবা পারবা। যেমন দেখো, চক্র পানি, তাহলে চক্র পানিতে যার, চক্র মানে চক্র, হাত মানে পানি মানে হাত, চার, তাহলে চক্র আকার হাতে থাকে বিষ্ণুর। তার দন্ত পানি, দণ্ড মানে হচ্ছে এরকম দণ্ড একটা যার হাতে থাকে, তাহলে যমরাজ। তারপর হচ্ছে তোমার এই যে এরপরে বলছি বিনা পানি সরস্বতীকে বুঝাই। তারপর হচ্ছে তোমার কি বজ্র পানিতে যার, দেবরাজ ইন্দ্র, বেশি ঠাড়াল দিতে নাকি মানে বজ্র দেয়, সেই জন্য দেবরাজ ইন্দ্রকে বুঝাই, কেমন? এইবার যদি বলি ভাইয়া গজানন, তাহলে গজানন তোমাদের আসতে পারে অপরিচিত গল্পে, যেহেতু আছে গজানন, তাহলে গজ আনন যার, গজ মানে হাতি, আনন শব্দ অর্থ হচ্ছে মাথা, গণেশকে বোঝাচ্ছে, কেমন? যে শশাঙ্ক বলেছে শশে অঙ্ক যার, আমাদের এখানে অনেকে আছে বিনা পানিতে যার, বুঝছো? আস্তে আস্তে বুঝতে পারো, পড়তে হবে, তবে কে রাখতে হবে ভাইয়া, তোমাকে পরীক্ষায় আপাতত একাডেমিক পরীক্ষায় সমাধিকরণ বা বেদিকরণ এগুলো লেখার দরকার নাই, জাস্ট বহুব্রীহি লিখে দিলে হয়ে যাবে। তবে বেতিহার অবশ্যই লিখতে হবে, সংখ্যাবাচক অবশ্যই লিখতে হবে, বুঝছো? ওকে, আচ্ছা এরপর আসো, তাহলে আমাদের এটাও শেষ, সমাধিকরণ বেদিকরণ। এখন রয়েছে মধ্যপদলোপী। ভাই আমরা মুখস্থ করে ফেলবো, কেমন? মুখস্থ বলতে এটা আসলে মাঝখানের কোনো পদ লোপ পায় না, তারপরে এটাকে বলা হয় যে মধ্যপদলোপী কর্ম দ্বারায়, কেমন? মাঝখানের কোনো পদই কি পায় না, লোপ পাবে না। যেমন দেখো, গায়ে হলুদ, তাহলে ব্যাস বাক্য হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তাহলে এখানে দেখো অনেক, এই যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, পুরাটা লোপ পাচ্ছে, মাঝখানের পথনা শেষের অংশ। তার মানে আমাদেরকে রাখতে হবে ব্যাস বাক্যের যে কোনো অংশ যদি লোপ পায় সেটাকে আমরা কি বলবো? মধ্যপদলোপী বহুব্রীহি বলবো, বহুব্রীহির ক্ষেত্রে। দেখছো এখানে আমাদের আইসামনে আসলে অনেক রত্নকর বা রত্নে গর্বে যার, দেখছো রত্নকর বা একজন মাকে বোঝাচ্ছে, কর্ণফুলি যার, একটা নদীকে বোঝাচ্ছে, কর্ণে ফুল থাকলেই যে আমি তোমাকে কর্ণফুলি বলবো, বলতো না। তাহলে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। আবার যদি বলি ভাইয়া বৌবাত, তোমরা অনেকে বউকে বাদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। হাতে কড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। তারপর যদি বলি বিড়ালাক্ষী, বিড়ালে রক্ষীর ন্যায় অক্ষী যার, বিড়ালের রক্ষীর ন্যায় অক্ষী যার, তাকে বলা হচ্ছে বিড়ালাক্ষী। চিরুনদাতি রাক্ষসীকে বোঝাই, কেমন? তোমরা সবাই চিরুনদাতি না? হ্যাঁ বুঝছো? এতটুকু বুঝছো কিনা বলো? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ, বউকে বাদ দেওয়া হয় যে অনুষ্ঠানে বৌবাদ, তারপর হচ্ছে হাতে কড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে কড়ি, সবগুলোতে যে অনুষ্ঠান লাগিয়ে দাও। তারপর এখানে বিড়ালাক্ষী, বিড়াল চক্কি, চিরুনদাতি এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, মুখস্থ করে ফেলবো, কেমন? ওকে। বাই ফোঁটা গোট, দেখছো বাইকে ফোঁটা দেওয়া হয় যে অনুষ্ঠানে। তোমরা তো সবগুলো পারো। তাহলে এবার আমরা গুড, ক্লিয়ার। রেয়ান ভাই যেদিন বলতেছে ক্লিয়ার। তাহলে ভাই আমাদের বাকি রয়েছে কি? নয় বহুব্রীহি। এটা একটু করে কোটিং না, এটা আরো সহজ, কোটিং বলবো না। নয় মানে না, নয় বহুব্রীহি একদম সহজ। দেখো ভাইয়া নয়, এগুলো প্র্যাকটিস করতে হবে, হয়তো তোমার হুট করে মাথায় আসবে না, অনেক সাধনার ব্যাপার। নয় বহুব্রীহি, নয় মানে সমস্ত পদ্ধতি কেমনে চিনবো ভাইয়া?
সবগুলো তো আর সমস্ত পদ থেকে নি কারেক্টিং না, আমার মধ্যপদলোপী বদ্রী তোমাকে বিয়ের বাক্য নির্ণয় করতে হবে। আর এটা নির্ণয় করার তো আসলে তেমন কোনো কোডিং নেই, কারণ হচ্ছে এখানে কয়েকটাই আছে উদাহরণ, এগুলো ঘুরে ফিরে গায়ে হলুদ, হাতে কড়ি, এই যে এখন একটা বলেছিল কি বাইফোঁটা, এই যে ঘুরে ফিরে এগুলো আসে। সমস্ত পদে নয়াত্মক অব্যয়। এরপরে বিশেষ্য, যেমন দেখো ভাইয়া আমি তোমার নয়াত্মক মানে হচ্ছে, আর বেশ বাক্যের ক্ষেত্রে কি রাখতে হবে, এখানে প্রথমে নেই নাই এগুলো আসবে, নেই বা নয় এগুলো, কেমন নয় বা নেই এগুলো মনে থাকবে। তাহলে আমি যদি বলে বা অজ্ঞান, আর বেশ বাক্য অবশ্যই শেষে একটা কি হবে, যার বা যে, যার বসাবো আমরা, যেমন দেখো অজ্ঞান। তাহলে বেশ বাক্য কি হবে বলো তো তোমরা পারবা, কি হবে বলো বলো, নেই জ্ঞান, গুড, নেই জ্ঞান যার। তারপর যদি বলি ভাইয়া তোমাকে বেতার, দেখো এখানে নেই জ্ঞান যার মানে আমরা অনেকে বললাম এই যে তোমার তো জ্ঞান নেই তুমি পারবে না, এখানে আসলে এই জ্ঞানকে বোঝাচ্ছে না, এটা বেহুশ হয়ে যাচ্ছে, সেন্সলেস। হ্যাঁ, তো এখন যদি বলে বেতার, এখানে এখন নয়াত্মক অব্যয় কোনটা ভাইয়া, দেখো বে অ এগুলো, বুঝছো? বুঝছো কিনা বলো, এতটুকু বুঝছো কিনা বলো। এবার আমি তোমাদেরকে বলি অবুঝ করো, প্র্যাকটিস করলে হয়ে যাবে, কোনো কথা থাক আমি কয়েকটা দিয়ে থাকি। অবুঝ, তারপর বললাম নিরক্ষর, তারপর বললাম বেকার, কথা থাক একটা একটা, যত প্র্যাকটিস করবে তোমাদের জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে, কেমন? তারপর করবা বেশরম, তারপর করবা বেহায়া, হায়া মানে সেম আর কি, সেম, হায়া নেই, করো করো। বেকার নেই কর্মচারী, হ্যাঁ। বেঈমান, দীর্ঘ দিলে দীর্ঘ দেবা, রস্যই দিলে রস্যই দিবা, কেমন? নেই কর্ম বলবা, কার মানে কর্ম, আচ্ছা সমস্যা নেই, ভুল হবে না। এরকম আরো অনেক আছে, অধৈর্য, করো। নেই বোঝার, নেই কাজে যা, গুড, তুমি তো অনেকেই করে ফেলতেছো একসাথে, তাহলে আমাদের কিন্তু এখানে অনেকগুলো শেষ। আচ্ছা যদি বলি বার নেই ইমান যা, তোমরা তো সবগুলো ভাবতেছ। নির্মোহ, তাহলে এবার আমরা অব্যয়, আচ্ছা আরো দুটো সমাস আছে ওগুলো একটু শিখে ফেলবো, কেমন? দ্বিগু সমাস পড়েছি না আমরা, প্রথমেই পড়েছি। এবার আসো নিত্য সমাস, প্রাদি সমাস, মুছে ইচ্ছে এগুলো তোমরা করা তো কনে নেই মোহ যার, ওকে গুড। প্রথমে আমরা শিখবো নিত্য, এখানে আমরা আসলে সেটাও নিত্য সমাজ দিবা, যদিও বহু পরিদ্বন্দ্ব, লিখে ফেলো।
পড়ানো হয়েছিল। আচ্ছা, তাহলে কে রাখ বাবার বলতেছি আমরা কাপুরুষ 92, কালসাপ দর্শন মাত্র যত অন্তর আছে সবগুলো। এখানে 92 আমরা কাপুরুষ কালসাপ দর্শন মাত্র, মাত্র থাকলে কিভাবে করতে হয়, অন্তর থাকলে কি করতে হয়, এবার আমরা ফরাই দিয়েছিলাম কেমন। আচ্ছা ওকে, ফরাই ফেললে শেষ, এটা আর ফরাচ্ছি না। তো এবার আমরা যাব অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব, আবার এক্ষেত্রে আমাদের কিছু মুখস্থ করার ব্যাপার স্যাপার আছে, কে রাখতে হবে। অব্যয়ীভাব সমাস, লিখো খাতা কলম গুলো। তোমার অব্যয়ীভাব শেখার জন্য তোমাকে উপসর্গ লাগবে। কি লাগবে ভাইয়া? উপসর্গ লাগবে। তো উপসর্গের মধ্যে কোনটা কোন অর্থে সেগুলো আমরা একটু লিখে ফেললে তোমাদের জন্য একটু ক্লিয়ার হবে কেমন। কোনটা কোন অর্থে ব্যবহৃত হয় বেশিরভাগ সময়ে, এটা আমি একটু করে তোমাদেরকে কালসাপ কালতুল্য সাপ হবে ভাইয়া। কাল যে সাপও বলতে পারো, তবে কালতুল্য সাপ বললে না কেমন। তাহলে এখন এখানে তোমার উপসর্গ তোমরা এন্টার করেছো না, তো সেখানের মধ্যে মাঝে মধ্যে বলেছে কোনটা অভাবত্ব, যেমন রাম ছাগল, তাহলে বড় ছাগল কেমন। এই যে মনে করে আমরা কথা বলতেছি, তাহলে রাম মানে হচ্ছে বড়, তাহলে এটা বৃহৎ, কোনটা কোন অর্থে ব্যবহার করা হচ্ছে সেটা বুঝতে হবে। যেমন দেখো নিরামিষ, তাহলে এটা কিন্তু অভাবত্ব, তাহলে তোমাকে বলতে হবে আমিষের অভাব কেমন। তারপর যদি বলে মনে করো দুর্ভিক্ষ, তাহলে এখানে দুর্বসর্গ এটাও অভাবত্ব ব্যবহার করছে, তার মানে ভিক্ষাকার আর পর্যন্ত অভাব থাকে না, তখন তাকে আমরা বলেছি কি দুর্ভিক্ষ। তারপর যদি বলে হাবাত, তাহলে এটাও কিন্তু বাতের অভাব কেমন। আবার যদি বলি প্রতিদিন, তখন তোমাকে কি বলতে হবে দিন দিন, মানে হচ্ছে বিপসাওত্তে। এগুলো তোমাকে আগে খেয়াল রাখতে হবে। এখন তুমি যদি উপসর্গের অর্থগুলো জানো, তাহলে তোমার জন্য অব্যয়ীভাবটা সহজ হবে। না হলে আমরা যেগুলো বলতেছি সেগুলো তোমাকে খেয়াল রাখতে হবে কেমন। তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে, আমাদের তো আজকে তেমন এরকম সময় না, আমরা হচ্ছে তোমাদেরকে এটা শিট আকারে পিডিএফ আকারে দিয়ে দিব, যেটা তোমাদের এখন তো মনে হয় র্যাপিড বুক এটা যায়নি, গেছে এমনি আমি দিয়ে দিছি ফাইনাল করে, হয়তো তোমাদের কাছে পৌঁছাইছে কিনা একটু করে আমাকে জানাও তো, সেখানের মধ্যে আমরা দিয়ে দিছি। তবে এটা আলাদা করে একটা পিডিএফ দিব আমরা, একটু জানাও। আচ্ছা তোমরা জানো এতক্ষণ, আমরা তারপরে কিছু বলি। যেমন দেখো পর্যন্তন্তে মানে কোন কোন ব্যাস বাক্যগুলোকে পর্যন্ত হবে, মানে ব্যাস বাক্যের শেষে সেই উপসর্গ লিখব এবং সেই সমাসগুলো আমরা লিখব কেমন, এভাবে। যেমন পর্যন্ততে শুধু বেশিরভাগই আমরা দেখতে পাই সেটা হচ্ছে আ উপসর্গটা বেশি হয়। যেমন দেখো ভাইয়া আমি বললাম কণ্ঠ, তখন আমরা ব্যাস বাক্য বলবো কণ্ঠ পর্যন্ত কেমন। আমৃত্যু, তখন আমরা কি বলবো মৃত্যু পর্যন্ত। আচ্ছা পাইনি, তাহলে তোমাদের কাছে চলে যাবে, সমস্যা নাই, টেনশন করার দরকার নাই, হয়তো একটু সময় লাগতেছে, আর রমজান মাস তো বুঝতেছো কেমন। যদি বলি আদিগন্ত, তো এগুলো ব্যাস বাক্য করতে পারবে, দিগন্ত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত, মনে থাকবে। এবার বলো তারপরে দেখো এবার আমরা শিখবো অভাবত্বে কোন কোন, এটা থেকে বেশিরভাগ দেখা যায় সেটা আমরা লিখে ফেলবো। এগুলো তোমরা মৃত্যু পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত কোন, তাহলে এটা আমরা লিখবো পূর্বে প্রথমে লিখবো যে এখানে পর্যন্ত যেহেতু বলেছে পর্যন্ত উপসর্গ উপসর্গ, তাহলে তুমি লিখবা কণ্ঠ পর্যন্ত কেমন, এভাবে মৃত্যু পর্যন্ত, এভাবে দিগন্ত পর্যন্ত কেমন। তো তোমরা পারবা। এরপর আমরা অভাবত্বে লিখবো অভাবত্বে কোন কোন উপসর্গগুলো হয়। অভাবত্বে দেখো প্রথমে হয় আমরা যদি বলি দূর উপসর্গ, যেমন দেখো দুর্ভিক্ষ কে হবে বৃক্ষর অভাব। যদি বলি হা উপসর্গ কে হয় হাবাত, কে হয় বাতের অভাব। যদি বলি আ উপসর্গ একটা উদাহরণ দেন, আলুনি, কিসের অভাব, নুনের অভাব, নট আনুনি, কে রাখবে আলুনি। তারপর যদি বলি গড় এটা অভাবত্বে গড় মিল, কি হবে মিলের অভাব। মনে থাকবে বলো তো ভাইয়া, মনে থাকবে। নীর উপসর্গ নীর, দেখো আমি বললাম নিরামিষ কে হবে আমিষের অভাব, লবণের অভাব, নুনের অভাব বললে ভাই আরো সোজা, এগুলো শর্টকাট। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত সবাই বুঝছি কিনা বলো তো, জানাও তো। কারা কারা বুঝছো হাত তোলো, কমেন্ট করো।
আচ্ছা ক্লিয়ার বলছে। তারপর আমরা উভয়ভাবে আর একটু করে পড়াবো তোমাদের নেক্সট ক্লাসে, যদিও সমাজ শেষ। তারপর যারা নেক্সট ক্লাস করবে তাদের জন্য সমাজে একটু করে মানে উভয়ভাবে বিস্তারিত আর একটু করে আলোচনা হবে, তারপর ওই টপিকটা ধরা হবে, যেহেতু রমজান মাস বুঝছোই তো। তো সবাই আশা করি আজকের টপিক আমাদের এখানেই শেষ। সমাজ এখন শুধু প্র্যাকটিস করবা, পরীক্ষা দিবা, দেখবা আমি যে টেকনিকগুলো পড়িয়েছি এগুলোর বাইরে পরীক্ষা কখনো আসবে না, তুমি একদম নিশ্চিত থাকতে পারো। বুঝাতে পেরেছি? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, নিজের প্রাণের পরিচর্যা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।